কারো কোনো প্রশ্ন আছে কালকের ক্লাস নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, আমরা কালকে পড়েছিলাম, কতটুকু পর্যন্ত পড়েছিলাম? ক্রাইসিস ম্যানেজমেন্ট পড়েছিলাম তো? ক্রাইসিস ম্যানেজমেন্ট পড়েছিলাম তো কালকে? হ্যাঁ স্যার, এটাই পড়াচ্ছিলেন কালকে। এটা এটা হয়ে গেছিল। তো তো আমরা বেসিক্যালি কাস্টমার ঢোকা অবধি, কাস্টমার থাকা পর্যন্ত, মানে কাস্টমারের ঢোকা থেকে শুরু করে কাস্টমার লাস্ট কাস্টমার বেরোনো অবধি কি কাজ হয় সেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি দেওয়ার ব্যাপারে থাকে। সেল করতে হয়, কাস্টমার কমপ্লেন যেগুলো থাকে সেগুলোকে ঠিকমতো ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়। কাস্টমার রিটার্ন এবং এক্সচেঞ্জ যদি কোনো কাস্টমার নিয়ে আসে সেইগুলোকে ঠিকমতো এক্সচেঞ্জ করিয়ে দিতে হয়, ক্যাশিয়ারিং করতে হয়। অশোক কর অশোক কুমার দাস। অশোক কুমার দাস। আচ্ছা, ক্যাশিয়ারিং করিয়েছি, তারপরে মার্চেন্ডাইজ সিকিউরিটি করেছি, কি করে প্রোডাক্টের চুরি না হওয়া থেকে বাঁচতে হবে, মানে বাঁচানো যাবে একটা প্রোডাক্ট। ক্রাইসিস ম্যানেজমেন্ট কি করে কোনো ঝামেলা হলে, কোনো অসুবিধা হলে কি করে সেগুলোকে সলভ করা যায়। আচ্ছা, আজকে করাবো অ্যাক্টিভিটিস পোস্ট কাস্টমার, মানে কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে কি কি কাজ করা হয়। নাম্বার ওয়ান, ডেইলি বুক কিপিং। এখানে কমার্সে কোনো স্টুডেন্ট আছে কি? মেবি নেই। আর ডেইলি বুক কিপিং একটা অংশ যেটা ক্যাশিয়ারিং এর একটা অংশ থাকে। আমি আছি স্যার। আচ্ছা, ডেইলি বুকিং মনে আছে 11 বা 12-এ আমরা 5 নাম্বারের পড়তাম, 5 নাম্বারের একটা থিওরি পড়তাম, ডেইলি বুক কিপিং কাকে বলে। ওই টিকা আসতো, টিকা বা এরকম কিছু একটা থাকতো, ওখানে পড়তাম। তো ডেইলি বুক কিপিং কি হচ্ছে, প্রতিদিন প্রতিদিন অ্যাজ এ ক্যাশিয়ার আমি যত বিল করছি বা যত কেনাকাটা হচ্ছে সেইগুলো দিনের শেষে, মানে কাস্টমাররা বেরিয়ে যাওয়ার পরে এজ এ ক্যাশিয়ার আমাকে ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে, মানে সিস্টেমের সাথে আমার কাউন্টারে টাকা মিলিয়ে সেটা চেক করতে হয়, তারপরে হেড ক্যাশিয়ারকে জমা দিতে হয়। জিনিসটা আমি এটা নিয়ে ক্যাশিয়ারিং এ, মানে ক্যাশিয়ারিং যখন আমি চ্যাপ্টার পড়াবো তখন আরো বেশি ভালো করে আলোচনা করবো, আমি নর্মালি বলে রাখছি এটা। তো ওটাকেই বলা হচ্ছে ডেইলি বুক কিপিং। তুমি কি তোমার যে টাকার ওয়ে অফ মেথড গুলো আছে পেমেন্টের, যেমন টাকা বা ব্যাংক বা বিভিন্ন ভাউচার ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, সেইগুলোকে তোমার হ্যান্ড ওভার করতে হয় হেড ক্যাশিয়ারকে, ঠিক মতো গুনে হ্যান্ড ওভার করতে হয়। ক্রেডিট নোট হ্যান্ড ওভার করতে হয়, ক্রেডিট নোট কাকে বলে আমি পরে বলবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো করতে হয়, এগুলোকেই বেসিক্যালি ডেইলি বুক কিপিং এর মধ্যে আসে এগুলো। তো এন্ড অফ ডে ক্যাশ টেলিং এন্ড কাউন্টিং, সারা দিনের শেষে ক্যাশ টেলি করতে হবে এবং কাউন্টিং করতে হবে। এন্টারিং ক্যাশিয়ার টাইল কাউন্টস এন্ড কম্পেয়ার উইথ দ্য টাইল স্ট্যাটাস রিপোর্ট টু ফাইন্ড। আচ্ছা, যদি কোনো টাকা বেশি থাকে বা কম থাকে সেইটা তখন দেখা যায়। এই যে ট্যালি করতে বলছি, ট্যালিটা কিভাবে করা হয় অ্যাকচুয়ালি সিস্টেমের সাথে তোমার ম্যানুয়ালি, তোমার অ্যাকচুয়ালি যে টাকাটা তোমার কাছে রয়েছে সেই টাকাটা ট্যালি করতে হয়। করলে বোঝা যায় যে তোমার কাছে কত বেশি আছে বা কম আছে। সাপোজ নমিতা হয়তো এসেছিল, ও 399 টাকার কোনো প্রোডাক্ট কিনেছে, ওটা 400 টাকা দিয়েছে, আমার কাছে তো 1 টাকা নেই। তখন আমি বললাম যে ম্যাম আমার কাছে তো 1 টাকা নেই, সরি আমি দিতে পারছি না। নমিতা বললো ঠিক আছে। নমিতা তো ঠিক আছে বললো, বা হয়তো আমি দিলাম না, ইচ্ছা করে দিলাম না, বা আমি ভুলে গেলাম দিতে, বা ইভেন নমিতাও আমার কাছে চাইতে ভুলে গেল 1 টাকা বা 5 টাকা যাই হোক না কেন। ওটা নমিতা চাইতে ভুলে গেল বা আমি ইচ্ছা করে দিলাম না বা আমি দিলাম না, যাই হোক না কেন, বিল কিন্তু হয়েছে 399 টাকা বা 395 টাকা। ঠিক আছে, তো দিনের শেষে কি হয়, দিনের শেষে কিন্তু 5 টাকা আমার কাছে বেশি থাকছে, কারণ নমিতা 5 টাকা আমাকে আমার কাছে চাইনি, বা আমি মধ্যে কথা আমি নমিতাকে দিইনি 5 টাকা, 5 টাকা নমিতাকে দিইনি। তো দিনের শেষে কিন্তু আমার 5 টাকা বেশি থাকবে আমার অ্যাকাউন্টে। আমার বিলিং যে ড্রয়ার থাকে, বিলিং ড্রয়ারে আমার কাছে বেশি থাকে, ক্যাশ ড্রয়ার, বিলিং ড্রয়ার বলছি, ক্যাশ ড্রয়ার। তো কারণ সিস্টেম জানে কিন্তু 395 টাকা, আমার কাছে থাকলো 400 টাকা।
ঠিক আছে, তো 5 থেকে বেশি থাকে, এমন অনেক সময় কমও হয়ে যায় টাকা, হয়তো তোমার সাথে কথা বলতে বলতে 100 টাকার জায়গায় 200 টাকা নোট দিয়ে দিচ্ছি, এরকমও হয় অনেক সময়, সবই হতে পারে। ক্যাশিয়ারিংটা একটু বোরিং কাজ, কিন্তু খুব মাথা ঠান্ডা করে করতে হবে, না হলে ক্যাশিয়ারিং এ ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। রিপোর্টস অফ ভয়েডস, রিফান্ডস, চার্জেস। ভয়েড মানে কি কেউ জানো? ভয়েড হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ক্যাশ, সরি, আমরা যে বিভিন্ন বিল ক্যান্সেল করি না, ধরো আজকে নমিতা একটা কুর্তি নিয়ে গেছিল, ও বললো, 2 দিন পরে এসে বললো না আমি কুর্তিটা নেবো না, বা হয়তো বিল হয়ে গেছে তারপরে ও বলছে যে না কুর্তি নেবো না, আপনি আমার টাকা ফেরত দিন, বা আমি নেবো না এটা। তো তখন ওটাকে ভয়েড করতে হয়, বিলটা তখন যদি আমি ভয়েড করে দিই, মানে আমি যদি ক্যান্সেল করি, তাহলে নমিতাকে টাকা আমি দিয়ে দিতে পারবো। তো ওই ক্যান্সেলটাকে ভয়েড বলে। যেমন তুমি হয়তো আহ, কোনো প্রোডাক্ট কিনলে, নর্মাল দোকান থেকে যেটা হয়, তুমি বললে যে আমাকে বিল বানিয়ে রসিদ করে দেবে, সে হাতে কলমে লিখে দেয়, বাড়িতে আসলে বাড়িতে মা বলে যে না এটা লাগবে না, এটা এটা ফেরত দিয়ে আয়। ফেরত দিলে তুমি, দোকানদার তোমাকে রসিদটা চেয়ে নেয়, রসিদটা চেয়ে হয়তো ওই টাকাটা কেটে তারপরে ওই টাকাটা মাইনাস করে বাকি টাকাটা টোটাল লিখে দেয়। ওই যে কাটলো বা নতুন করে রসিদটা পুরোটা কেটে নতুন রসিদ বানিয়ে দিল, ওটাকেই বিল ভয়েড বলে। ঠিক আছে, ওটাকে ভয়েড বলে। এটা রিটেলের একটা টার্ম, মানে বিল ক্যান্সেল করা, বিল ভয়েড করা কম বেশি একই কথা। আচ্ছা, ensuring cash is safely deposited in bank, safe. Ensuring cash is safely deposited in bank slash safe. সাধারণত ব্যাংকে মানে রাত্রেবেলা তো ব্যাংক খোলা থাকে না, তো সেই হিসাবে দেখতে হবে যে কাস্টমারে বেরিয়ে যাওয়ার পরে যে হেড ক্যাশিয়ার আছে সে যেন সব টাকাটা ব্যাংক, সরি, সেফের মধ্যে, মানে লকারের মধ্যে যেন তুলে রাখে, সেফলি, নিরাপদভাবে যেন লকারের মধ্যে রেখে দেয়। ব্যাংক কথা এখানে লেখা উচিত, তুমি রাত্রেবেলা ব্যাংক করে দেখো। আচ্ছা, ক্লোজিং দ্য ক্যাশ টাইলস অ্যান্ড স্টোর সিস্টেম। অবশ্যই আমি যে এখানে ক্যাশিয়ারিং করেছি যে সিস্টেমে বসে বা সিস্টেমে দাঁড়িয়ে, সেইটা অবভিয়াসলি বন্ধ করতে হবে সিস্টেমটা, তারপরে ক্যাশের যে ড্রয়ারটা সেটা লক করতে হবে, এবং স্টোর সিস্টেমটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবারটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে এখানে অনেক কিছু আছে, আমি তোমাকে প্র্যাকটিক্যালটা বোঝাচ্ছি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যালি কি হয় দেখো, কোনো কাউন্টারে দু রকম ভাবে প্রোডাক্ট গোনা যায়, ঠিক আছে? যেমন ধরো নমিতার একটা কাউন্টার রয়েছে, বা সাপোজ অঞ্জনের একটা কাউন্টার রয়েছে। অঞ্জনের ধরো একটা কুর্তি কাউন্টার রয়েছে, ও একটা কুর্তির সেকশনে ও সেলস পার্সন হিসেবে আছে, সেলস হিসেবে আছে। এবারটা যখন কুর্তিগুলো ঢুকবে, যখন কুর্তিগুলো ঢুকবে তখন কি হবে, তখন আহ, কিন্তু প্রতিটা কুর্তির মধ্যে প্রাইস ট্যাগ লেখা থাকে, প্রাইস ট্যাগ গুলোকে স্ক্যান করতে হয়। স্ক্যান কেন করতে হয়? কারণ ওই স্ক্যান করার সাথে সাথে না অনলাইনে উঠে যাচ্ছে সরাসরি তোমার, মানে ওই স্টোরের ওই কাউন্টারে, অঞ্জনের যে কাউন্টার থাকে, কাউন্টারের নাম থাকে, নাম বা নাম্বার থাকে, 467 এরকম নাম্বার থাকে কাউন্টারে। তো ওই কাউন্টারে যে এই প্রোডাক্টটা ঢুকছে সেটা প্রমাণ অনলাইনে অটোমেটিকলি উঠে যায়, ঠিক আছে? তো এইটা থাকে একটা একটা অনলাইনের মাধ্যমে ওঠে, যখন গোডাউন থেকে সাপোজ তুমি ফার্স্ট থেকে কাউন্টার তোমার রয়েছে, ফার্স্ট থেকে কি করলো, আজকে হয়তো 250টা তোমার সানগ্লাস আর 150টা তোমার ঘড়ি পাঠালো, ফার্স্ট থেকে সানগ্লাস আছে, ঘড়িও আছে। তো যখন ঢুকবে, যখন আমি আমার দোকানে ছেড়ে ঢুকবে, ওটা কিন্তু স্ক্যান করে ঢুকাতে হয় আমাকে, আমি মানে গোডাউন থেকে আসলে আমি আমার কাউন্টারে নিয়ে চলে আসলাম, এরকম ভাবে হয় না, ऐसा नहीं होता है। তো কি করতে হয় তখন, ও প্রতিটা সানগ্লাসকে স্ক্যান করতে হয়, সানগ্লাসের প্রাইস ট্যাগ, সানগ্লাস না প্রাইস ট্যাগগুলো স্ক্যান করতে হয়, প্রতিটা ঘড়ির প্রাইস ট্যাগ স্ক্যান করতে হয়, মানে 250 প্লাস 150, 250টা সানগ্লাস 150টা ঘড়ি আমাকে স্ক্যান করে তুলতে হবে। এতে কি হচ্ছে, এতে তোমার সিস্টেমে অটোমেটিকলি উঠে যাচ্ছে, সবার স্টপের অনলাইনের যে সফটওয়্যার আছে ওতে সফটওয়্যার অটোমেটিকলি উঠে যাচ্ছে যে ধরো সিটি সেন্টার ট্যুর, কলকাতা সিটি সেন্টার ট্যুর সবার স্টপে ফাস্ট্যাগ কাউন্টারে এতগুলো আজকে এসেছে, এতগুলো প্রোডাক্ট আজকে এসেছে, ঠিক আছে? এইটা হচ্ছে সিস্টেমেটিক কাউন্ট।
ঠিক আছে, সিস্টেম কিন্তু জানছি। দেখো এবার ধরো মুম্বাইয়ের হেড অফিসে সবাই বসে আছে, হয়তো মুম্বাই হেড অফিসে বসে কেউ একজন ভাবলো যে দেখি তো আজকে ফাস্ট্যাগের কি অবস্থা, ফাস্ট্যাগের কোন কোন জায়গায় কি কি আসলো, বা শপার স্টপ সিটি সেন্টার ট্যুর শপার স্টপের ফাস্ট্যাগের কাউন্টারে কি অবস্থা। সে শপার স্টপের ফাস্ট্যাগের কাউন্টার বলে সার্চ করলে, বা সিসি ট্যুর ফাস্ট্যাগের কাউন্টার বলে সার্চ করলে কিন্তু সে পেয়ে যাবে যে আছে কতগুলো প্রোডাক্ট ঢুকেছে। শুধু কতগুলো ঢুকেছে সেটাই পাবে না, কোন কোন মডেল ঢুকেছে, কোন কোন প্রাইসে ঢুকেছে, ইচ এন্ড এভরিথিং সে পেয়ে যাবে। মানে সে সবকিছু জেনে যাবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সে পুরো হিস্ট্রি জেনে যাবে ওখান থেকে। যে এটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাকাউন্ট। আরেকটা কাউন্ট সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকাউন্ট। ম্যানুয়াল অ্যাকাউন্ট বলতে যেমন অঞ্জন অঞ্জনের পুরো কাউন্টারে ধরো 1000 পিস প্রোডাক্ট রয়েছে, 200 পিস বা 400 পিস হয়তো ঘড়ি আছে, 600 পিস সানগ্লাস রয়েছে। ম্যানুয়াল কাউন্ট বলতে অঞ্জন প্রত্যেকটা ঘড়ি বা প্রতিটা সানগ্লাস 1 2 3 4 5 6 করে গুনছে, এটা হচ্ছে ম্যানুয়াল কাউন্ট। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 করে গুণাটা ম্যানুয়াল কাউন্ট। আর যখন আমি দোকানে যখন প্রোডাক্ট ঢুকছে, প্রোডাক্ট ইন করছি সকালবেলা, তখন স্ক্যান করে যখন আমি ঢুকাচ্ছি প্রোডাক্টগুলো, এইটা হচ্ছে সিস্টেমেটিক কাউন্ট। তো বুঝতে পেরেছো, কাউন্ট দু রকমের হয়, একটা ম্যানুয়াল কাউন্ট, একটা সিস্টেমেটিক কাউন্ট। এবারটা আমাকে বলো তো, যদি সিস্টেমেটিক কাউন্ট, আচ্ছা সিস্টেমেটিক কাউন্ট কি করে জিনিসগুলো প্লাস মাইনাস কি করে হয়। ধরো অঞ্জনের কাছে আমি গেলাম, আমি যে একটা সানগ্লাস কিনলাম, ওর আজকে সানগ্লাস আছে 1000 পিস, আজকে 1000 পিস আছে। আমি যখন একটা সানগ্লাস কিনবো, সানগ্লাস নিয়ে আমি বিল করতে গেলাম, বিলিং কাউন্টারে যখন আমি টাকা দিলাম, টাকা দেওয়ার পরে বিল বার হলো, যখনই বিল বার হলো না ওই প্রোডাক্টটা, ওই সানগ্লাসটার, অটোমেটিকলি সিস্টেম কি করবে, ওই 1000 পিস থেকে -1 করে দেবে। বুঝতে পেরেছো, অটোমেটিকলি -1 করে দেবে। তো সিস্টেম কিন্তু এইভাবে কাউন্ট করছে, মানে আমাকে সিস্টেম বসাতে হচ্ছে না যে আমার একটা পিস মাইনাস, একটা পিস বিক্রি হয়েছে তার একটা পিস মাইনাস, এভাবে সিস্টেমে ক্যালকুলেট করতে হয় না। সিস্টেম অটোমেটিকলি ক্যালকুলেট করে জেনারেট বার করে দেয় যে কত পিস বিক্রি হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে বলতো, যদি সিস্টেম এত ভালো হয়, আমাকে কোনো বিনা খাটাখাটনিতে সিস্টেম যদি আমাকে সবকিছু ব্যবস্থা করে দেয়, তো আমি ম্যানুয়াল কাউন্ট কেন করব। কারণ তুমি নিজে ভাবো, অঞ্জন যদি এখন 1000টা প্রোডাক্ট কেউ কাউন্ট করতে দেওয়া হয়, ওনা অনেক সময় যাবে, তাই না। এতে এমন না যে জাস্ট এক জায়গায় করা রয়েছে, ও পুরো জায়গাটা ঘুরে, ওর যতটা কাউন্টার পুরো জায়গাটা, পুরো ঘড়িগুলোকে বার করতে হবে, ঘড়িগুলো গুনতে হবে 1 2 3 4 করে, সানগ্লাস গুলো বার করতে, সানগ্লাস গুলো গুনতে হবে, অনেক সময় প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা অঞ্জনে চলে যাবে। তো কি লাভ, মানে ম্যানুয়াল অ্যাকাউন্ট করে কি লাভ, কেউ বলতে পারবে। ম্যানুয়াল অ্যাকাউন্ট কেন করা যাবে যখন আমার সিস্টেমেই উঠে আছে। এনি আইডিয়া? স্যার চুরি হয়ে যায় কিনা বুঝা যাবে তাহলে? বাকিরা দিগন্ত, নবমিতা, রাজু। তাই অনেকটা এফিসিয়েন্টলি কাজ হচ্ছে তো এতে। কি এফিশিয়েন্টলি কাজ হচ্ছে, আমি একই কাজ তো আমি দুবার করছি না। আমি তো সিস্টেম দেখলে তো আমি বুঝে যাবো যে আমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে। না স্যার, মানে আমি বলতে চাইছি যেটা ম্যানুয়ালি করলে যেটা টাইম কনজিউমিং হচ্ছে, সেখানে আমি এটা স্মার্ট ওয়েতে করছি কম্পিউটারে। হ্যাঁ, স্মার্ট ওয়েতে করছো, কিন্তু স্মার্ট ওয়েতে ওটা তো অটোমেটিকলি হচ্ছে না, ওটা তো স্মার্ট ওয়েতে করছো, আমি বলছি তাহলে ম্যানুয়ালি কেন করছি। যদি স্মার্ট ওয়েতে ওটা অটোমেটিকলি হচ্ছে, এবং এটা আমি জানি, ওটা আমি চাইলে আমি যে কোনো সময় দেখতে পারি, ম্যানেজারের সিস্টেমে বসে আমি যে কোনো সময় দেখতে পারি যে আমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে আজকে। তো যদি আমি দেখতেই পারি, যদি আমার হাতে মনে থাকে, তো আমি কেন ম্যানুয়াল কাউন্ট করতে যাচ্ছি অকারণে আমার এতক্ষণ ধরে সময় নষ্ট করে। কারণ স্যার এটা হতেই পারে যে কোনো সময় কম্পিউটারে কোনো রকম কিছু খারাপ হয়ে গেল, কিছু ক্র্যাশ না করে গেল, না সেই সময় তো আমাকে একটা ব্যাকআপ দরকার। না না ক্র্যাশ করলে তো সিস্টেম ক্র্যাশ করবে না, ওটা তো অনলাইন ডাটাতে অলরেডি উঠে গেছে। যখন তুমি স্ক্যান করে করে ঢুকাচ্ছ না সকালবেলা, যখন কাস্টমার ঢুকিনি ভোরবেলা স্ক্যান করে করে ঢুকাচ্ছ, তখন অলরেডি সিস্টেমে উঠে গেছে, ওটা মাইনাস হবে না। সিস্টেম হয়তো বসে যেতে পারে, শাটডাউন হয়ে যেতে পারে, বাট ওইগুলোতে একবার উঠে গেছে না, ওইগুলো আর মাইনাস হবে না। যেমন গুগল ফটোতে তোমার যে ফটোগুলো সেভ হয়, ওটা অনলাইনে অটোমেটিকলি হয়ে যাচ্ছে সেভ। মানে যদি গুগল ফটো তুমি যদি কোনো সময় আনস্টল করে দাও, তুমি যদি নতুন প্রোডাক্টও তুমি সরি যদি তুমি নতুন ফোনও নাও, তখন তুমি আবার গুগল ড্রাইভ, গুগল ফটো ইনস্টল করলে তুমি আবার সেম ফটোগুলো সব পেয়ে যাচ্ছ।
তো ক্র্যাশ করে না। এক- আচ্ছা, কি বলছিলাম, কিসের কিসের বলছিলাম, হ্যাঁ, তো দুভাবে কাউন্ট করা যাচ্ছে, ঠিক আছে। তো কেন করা হচ্ছে, ম্যানুয়ালি কেন করা হচ্ছে, কারণ সাপোজ অঞ্জনের তো কুর্তি কাউন্টার আছে, ঠিক আছে, একটা কুর্তি কাউন্টার দিয়ে বোঝাচ্ছি। কুর্তি কাউন্টার আছে, তো ও আজকে সকালে ও ও সিস্টেমে দেখে আসলো আজকে সকালে ওর কাছে রয়েছে 750 পিস প্রোডাক্ট আজকে সকালে। তো এরপরে ও সারাদিন ধরে সারাদিন ধরে ও বিক্রি বাট্টা করলো, ঠিক আছে, ও কাস্টমার হ্যান্ডেল করলো, কাস্টমার আসলো, কাস্টমারকে গিয়ে সেইগুলো দিল, তারপরে আবার কাস্টমার ট্রায়াল করলো, কিছু প্রোডাক্ট নিল, কিছু প্রোডাক্ট নিল না, আবার ফেরত দিল, এরভাবে করতে সারাদিন গেল। কালকে সকালে যখন অঞ্জন আসলো, ও দেখলো ও সিস্টেমে গেল, সিস্টেমে গিয়ে দেখলো ওর সিস্টেম দেখাচ্ছে 742টা প্রোডাক্ট, ঠিক আছে। বা জিনিসটা এরকম হয়, আমি প্রথমে সিস্টেমে যাওয়া হয় না। আচ্ছা, আজকে সারাদিন ও সেল করলো, কালকে সকালে আসলো, ও এসে ও ওর কাউন্টারে প্রোডাক্টগুলো গুনলো, ম্যানুয়াল কাউন্ট করলো, ম্যানুয়াল কাউন্ট করে ও দেখলো ওর কাছে 740 পিস প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো তার মানে কি হলো, আজকে সকালে দেখেছিল 750 পিস প্রোডাক্ট রয়েছে। সারাদিন ও বিক্রি বাট্টা করার পরে কালকে সকালে ও যখন কাউন্ট করলো, নতুন করে নরম ম্যানুয়াল কাউন্ট করলো, তখন ও দেখলো 740 পিস প্রোডাক্ট আছে। এর মানে কি, এর এর মানে কি 10 পিস কি হলো তাহলে, 10 পিস প্রোডাক্ট বিক্রি হয়েছে। একদম 10 পিস বিক্রি হয়েছে, সেটাই হওয়া উচিত। এবারটা যখন ম্যানেজার একটু একটু বেলার পরে যখন ম্যানেজার ওকে ওর সেলস রিপোর্ট দিল, সেলস রিপোর্ট ওটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, ঠিক আছে। ওটা প্রিন্ট আউট বার করে সেলস রিপোর্ট ম্যানেজার ওকে দিল। ও দেখলো 8 পিস বিক্রি হয়েছে কালকে, কালকে 8 পিস বিক্রি হয়েছে। তার মানে কি, ও সাথে সাথে ও টেনশনে পড়ে গেল যে কি ব্যাপার, আমার 10 পিস কম হচ্ছে কালকে থেকে, আর সিস্টেম দেখাচ্ছে 8 পিস কম, 2 পিস কোথায় গেল। অঞ্জন আবার তোমার কাউন্ট করলো নতুন প্রথম ভালোভাবে, আবারও দেখলো 450 400 740 পিসই দেখাচ্ছে। তো 2 পিস কোথায় গেল, 2 পিসে কি হয়েছে এখন তাহলে, 2 পিসে কিন্তু সমস্যা হচ্ছে, সিস্টেম দেখাচ্ছে 740, সরি 742, ও ম্যানুয়াল কাউন্ট করে দেখছে 740। তো 2 পিস, 2 পিসের কি হিসাব এখন অঞ্জন? চুরি হয়ে গেছে। না, প্রথমেই চুরি হওয়ার কথাটা আমরা প্রথমে মাথাতে আনবো না। তাহলে তো প্রথমে ড্যামেজ হয়ে গেছে না না না, ভাবা না, আগে আমাকে দেখতে হবে জিনিসটা কি হলো। ড্যামেজ হওয়া, চুরি হওয়া, ড্যামেজ কি করে হবে জামা কাপড়, একটা কুর্তি ড্যামেজ কি করে হবে। প্রথমে দেখতে হবে ট্রায়াল রুম, কারণ অনেক সময় ট্রায়াল রুমে অনেকে প্রোডাক্ট রেখে চলে যায়, ঠিক আছে। তোমরা নিজে হয়তো করো, ট্রায়াল রুমে অনেক প্রোডাক্ট রেখে বেরিয়ে আসো, অনেকে আছে করে এরকম। তো ট্রায়াল রুমগুলো ভালো করে সার্চ করতে হবে। হয়তো আমি কালকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে কোনো কাস্টমার ছিল, সে হয়তো আমার প্রোডাক্ট ট্রায়াল রুমে নিয়ে চলে গেছে, নিজে নিজেই প্রোডাক্ট বেছে ট্রায়াল রুমে চলে গেছে, ওখানে রেখে এসেছে, হতে পারে। তো ট্রায়াল রুম সার্চ করতে হবে। তাছাড়া অনেক সময় হয় কি, তোমরা নিজেরা হয়তো অনেক সময় করো যে একটা কাউন্টার থেকে তোমরা প্রোডাক্ট তুললে, ট্রায়াল করে এসে অন্য কাউন্টারে রেখে গেলে, অন্য কাউন্টারে রেখে দিলে, এটা কিন্তু অনেকে করো, খুব ব্যাড হ্যাবিট, বাট এটা আমরা অনেকে করি অ্যাজ এ কাস্টমার। তো এবারটা কি, আমার কাউন্টারের প্রোডাক্ট তো আমি গুনবো না, আমি জানি আমার কাউন্টারের প্রোডাক্ট কি কি। এবার ধরো অঞ্জনের নমিতা কি করলো, নমিতা হয়তো কুর্তি কিনতে এসেছে, নমিতা কি করলো, অঞ্জনের ওখান থেকে একটা কুর্তি তুলে ট্রায়াল করলো, পছন্দ হলো না, ও নিয়ে দিগন্তর কাউন্টারে রেখে আসলো। এবারটা তখন আমাকে ওয়েট, এবারে দিগন্ত কাউন্টার হতে পারে, আমার পাশের কাউন্টার হতে পারে, বা আমার থেকে 10-12টা কাউন্টার পরে হতে পারে, তাই না। যে কোনো জায়গায় কাস্টমার যত ঘুরে কাস্টমার যেখানে মনে হচ্ছে সেখানে কাস্টমার ফেলে রেখে চলে গেছে। তো সাধারণত এরকম যদি ঝামেলা হয় তাহলে যারা ঝামেলা হতো এরকম, আমার একটা প্রোডাক্ট ছিল, আমি তখন কিডসে ছিলাম, কিডসের একটা 4 না 5 বছরের একটা হট প্যান্ট, একটা ছোট বাচ্চার হট প্যান্ট, একটা কাস্টমার নিয়েছে, নিয়ে ও আমার পাশে, আমার দুটো কাউন্টার পরে একটা কাউন্টার আছে, ওখানে এমন ভাবে গুজে রেখে দিয়েছে, সে খুঁজে পায়নি। 3 মাস পরে, আমরা 3 মাস গেছে এইভাবে, এটা 3 মাস আগের কথা বলছি, 3 মাস পরে
ওই কাউন্টারের ছিল, আমি অনেক খুঁজেছি, আমি খুঁজে দেখি যে না কোথাও পাচ্ছি না হট প্যান্ট। আমি ম্যানেজার বলে দিয়েছি যে এটা চুরি গেছে হট প্যান্টটা। আচ্ছা, 3 মাস পরে আমাকে দুটো কাউন্টার পাশে যে কাউন্টার সেলস পার্সন রয়েছে, ও আমাকে এসে বলছে মধুমঙ্গল এটা কি তোর তোর কাউন্টারের প্রোডাক্ট? তো আমি বলছি যে হ্যাঁ এটা তো আমার কাউন্টার প্রোডাক্ট, তুই কোথাতে পেলি? ওই যে আমার কাউন্টারে পড়েছে, আমার কাউন্টারের পেছন দিকে গোজা ছিল, আমি আজকে দেখছি। তার মানে বোঝো কাস্টমারটা এমন ভাবেই রেখে গেছে, ও 3 মাস পরে খুঁজে পেয়েছে। মানে ও হয়তো ওই সাইডে ও যায়নি বা ওই সাইডটাও কোনো সময় দেখিনি, আর কাস্টমারটা ওখানে গুজে রেখে গেছে। তো 3 মাস পরে আমি প্রোডাক্টটা খুঁজে পেয়েছি। তো এরকম ভাবে অনেক সময় হয়। তো সাধারণত এটা দিয়ে দিই, কারণ দেখো আমাদের যদি সবারই একটা করে কাউন্টার থাকে, দিগন্ত বলো, নমিতা বলো, নিহার বলো, সবাই যদি একটা কাউন্টার থাকে না, তো প্রতিটা কাউন্টারে কিন্তু আলাদা আলাদা লোগো থাকে। মানে আমরা প্রতিটা এক একটা ব্র্যান্ডে কাজ করছি, সেই হিসাবে কাউন্টার আছে মানে একটা ব্র্যান্ডেরই কাউন্টার থাকে। তো ব্র্যান্ডের আলাদা লোগো থাকে, হ্যাঁ, দেখতেও আলাদা রকমের হয়। তো দিগন্ত বুঝে যাবে যে এই প্রোডাক্টটা অঞ্জনের কাউন্টারের প্রোডাক্ট, এবং ব্র্যান্ডের নামও লেখা থাকে। তো অঞ্জনের যে ব্র্যান্ড বিক্রি করছে ওর কাউন্টারে, সেই ব্র্যান্ডের নাম লেখা থাকবে XYZ। তো দিগন্ত যখন ওর প্রোডাক্ট সাজাবে, তখন ওর প্রোডাক্টের মধ্যে তো অঞ্জনের প্রোডাক্টটা পাবে, সে তখন ওটা রিটার্ন করে দেবে অঞ্জনকে। এইভাবে হয়। তো আমি প্রথমে দেখতে হবে ট্রায়াল রুম, তারপরে দেখতে হবে যে কারোর কাছে আছে কিনা, হ্যাঁ, কারোর অন্য কোনো কাউন্টারে রয়েছে কিনা। আরেকটা জায়গা দেখতে হয়, ঠিক আছে, আরেকটা জায়গা হচ্ছে ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টার কেন দেখবো কেউ বলতে পারবে? একটু সিক্স সেন্স লাগিয়ে একটু ভাবো, ক্যাশ কাউন্টার কেন দেখবো আমি? অনেক সময় রিটার্ন হয় ওই জন্য। রিটার্ন ক্যাশ কাউন্টারে হয় না, রিটার্ন ক্যাশ কাউন্টারে হয় না। একটু ভাবো, জানো মানে এই জিনিসটা সবাই জানো? অ্যাকচুয়ালি কি হয়, এটা সবার মধ্যে আছে, ঠিক আছে, একটু ভালো করে ভাবো, দেখবে আমার সাথে এগ্রি করবে তোমরা। আমরা যখন কেনাকাটা করি, মানে ধরো আমরা কোনো কুর্তি কিনছি বা আমরা জামা দেখছি, কিনছি বলতে আমি কিন্তু দেখার কথা বলছি, ঠিক আছে, আমি কেনার কথা তো কোনো বলছি না, আমি দেখার কথা বলছি। আমরা হয়তো একটা ব্লেজার দেখছি বা কোট দেখছি বা শার্ট দেখছি, শাড়ি দেখছি, তখন কিন্তু আমরা সবসময় আমাদের মাথায় করে যে ভালো একটা প্রোডাক্ট আমাকে কিনতে হবে, ভালো একটা প্রোডাক্ট দেখান, আমাকে ভালো প্রোডাক্ট দেখান, ঠিক আছে। তখন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপর আমাদের নজর থাকে, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটির উপর নজর থাকে, আমাদের কিন্তু দামের উপর নজর থাকে না। আমাদের মাথা সবসময় তখন চিন্তা করে যে ভালো প্রোডাক্ট কি আছে, হ্যাঁ, কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট বা একটা ভালো প্রোডাক্ট যেন আমি পাই এখান থেকে। ভালো প্রোডাক্ট দেখলে এরকম অনেক ভালো প্রোডাক্ট তুমি কিনছো। যখন আমরা ভাবি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবারটা বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বিলটা করিয়ে নি, অনেক প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর এবারটা বাড়ি যেতে হবে, যখন আমাদের মাথায় যখন ঢোকে না যে বিল করাতে হবে, মানে মানে টাকা দিতে হবে ওই প্রোডাক্টের পরিবর্তে, তখন আমাদের মাথায় আসে যে আমার বাজেট সাথে মিলছে তো, বাজেট হচ্ছে তো, যত টাকার ভেবেছিলাম তত টাকার মধ্যে হচ্ছে তো, এটা কিন্তু তখন মাথায় আসে। যখন আমরা বিলিং কাউন্টারে দাঁড়াই না, তখন আমাদের মাথায় আসে যে বাজেট ঠিক আছে কিনা। বাজেট মানে কি? বাজেট, হ্যাঁ হ্যাঁ, বাজেট বলতে কি? বাজেট মানে যে জিনিসগুলো আমি কিনেছি তার যে প্রাইস গুলো থাকে, দাম থাকে, হুম যে এক একটা জিনিসের তো এক একটা দাম থাকে না, হুম সেই দামটাকে কি বাজেট বলছে? সেই দামটাকে এমআরপি বলা হয়। হ্যাঁ, হ্যাঁ বলো। সরকারি আয় ব্যয়ের বাৎসরিক হিসাবকে বাজেট বলে। সরকারি আয় ব্যয়ের বাৎসরিক হিসাবকে অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট বলে। সরকারি আয় ব্যয় না, যে কোনো কোম্পানি বা যে যে কারোর কিছু আয় ব্যয় বার্ষিক হিসাবকে ফাইনাল অ্যাকাউন্ট বলে। যে কমার্স স্টুডেন্ট সে জানবে আমি কি কথা বলছি, ফাইনাল অ্যাকাউন্ট বলতে আমি কি বলছি। বাজেট অন্য জিনিস, আর কেউ কিছু দেখো এই ওয়ার্ডটা কিন্তু সবাই জানে। দিগন্ত একটু ট্রাই করো, বাজেট মানে কি? দেখো প্রত্যেকটা বছর সরকার বাজেট পাস করে না, তো বাজেটে কি থাকে, মানে নিহার তুমি কিছুটা ঠিক বলেছো, বাট পুরোটা হয়নি। স্যার, আয় আমার যা আয় আছে বা আমার অর্থকোষে যা আছে সেই অনুযায়ী আমি যেটা ব্যয় করব সেটা পূর্ব পরিকল্পিত যে নির্ধারিত যে জিনিসটা সেটাকে বাজেট বলা হচ্ছে। হ্যাঁ, এটা কিছুটা হয়ে যাবে, নিয়ার হালকার ওপর দিয়ে মিস একটু ঘুরিয়ে চলে গেছে, তারপর ঠিকঠাক বলেছে। তো যেমন তুমি যদি বাজেটের পরের দিন দেখো আনন্দবাজার পত্রিকাতে 1 টাকার বিনিময়ে সরকার কি লাভ করছে, মানে সরকারের কি আয় হচ্ছে, 1 টাকা আয় করতে সরকার কি কি খাত থেকে আয়টা পাচ্ছে, এবং ওই 1 টাকা আসছে বছর
বাজেট কিন্তু 1 বছর আগে প্রিপেইড হিসাবে ও খরচ করে। 1 বছরে কোথায় কোথায় খরচ করবে সেইটা সরকার পেশ করে। সরকারি ধরো আয় হচ্ছে বিভিন্ন ট্যাক্স থেকে, তারপরে বিভিন্ন ডিফেন্স বিক্রি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোন লোন পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে, ডিভিডেন্ড রয়েছে, ওখান থেকে ওইগুলো সরকারের আয় হয়। সরকার খরচ করতে করছে এই 1 টাকা আয় করছে ওখান থেকে। এবার 1 টাকার সাপোর্টে কত খরচ করছে, হয়তো 1 টাকার মধ্যে এডুকেশন পারপাসে সরকার খরচ করছে 0.15, ডিফেন্স পারপাসে সরকার খরচ করছে 0.75, স্কিল ডেভেলপমেন্টে খরচ করছে 0.25, এই 0.0025 এরকম টাকা খরচ করছে, এরকম টাকা হিসাবে খরচ করছে। ঠিক আছে, এইটা হচ্ছে সরকারের বাজেট। মানে তোমার কাছে হয়তো 1 লাখ টাকা আছে এই মুহূর্তে তোমার পকেটে, বাট তুমি ঠিক করেছো যে আমি একটা টি শার্ট কিনবো 600 টাকার মধ্যে। ঠিক আছে, তো 600 টাকা তোমার বাজেট। ঠিক আছে, তো এখানে আমার যেটা নির্ধারিত মূল্য আমি রেখেছি একটা প্রোডাক্টের জন্য বা কোনো বিষয়ে খরচ করার জন্য, সেটা আমার বাজেট হয়। তো ক্যাশ পয়েন্টে দাঁড়ানোর পরে আমাদের বাজেটের কথা মাথায় আসে যে আমি এতগুলো কিনলাম, আমার পকেটে টাকা আছে। তো এজ এ ক্যাশিয়ার আমি কাজ করেছি অনেক দিন, আমি অনেক মাসই কাজ করেছি এজ এ ক্যাশিয়ার। তো আমি দেখেছি যে অনেক কাস্টমার এসে কাউন্টারে এসে বলে যে না, এটা অত টাকা নেই দাদা, এটা আপনি রেখে দিন। তো আমরা রেখে দিতাম। আমরা তো যখন আমরা ওই দিকে যেতাম তখন আমরা দিয়ে দিতাম ওই কাউন্টারে, বা আমরা এর পাশে রেখে দিতাম। কাউন্টারের লোক বা অন্য ওই সাইডে যদি কেউ আসে, ওখান থেকে কোন কাউন্টার থেকে লোক আসে, তাহলে আমরা তার হাতে দিয়ে দিতাম। তো যদি কেউ না আসে তো আমরা কাউন্টারে রেখে দিতাম, আমরা তো খেয়াল রাখতাম, কারণ ওটা আমাদের দায়িত্ব না। তোমার কাউন্টারের প্রোডাক্ট আমার কাছে চলে এসেছে, তো আমাকেই দিয়ে আসতে হবে এরকম কোনো দায়িত্ব নেই। এটা তোমার দায়িত্ব যে তোমার কাউন্টারের প্রোডাক্ট কোথায় সেটা তোমাকে খুঁজে বার করা। তো সাথে ট্রায়াল রুম আমরা খুঁজতাম, তারপর দেখতাম যে আশেপাশে কোনো কাউন্টারে আমার প্রোডাক্ট আছে কিনা। তাছাড়া আমরা ক্যাশ ক্যাশ পয়েন্টে যে দেখতাম, এই 3টে জায়গার মধ্যে যদি কোথাও না পাই, তখন আমরা ধরে নিতাম যে গেছে, মার ভোগে চলে গেছে ওটা। হ্যাঁ, কুর্তিটা চুরি হয়ে গেছে, এই 2টো কুর্তি যে ছিল, 2টো কুর্তি চুরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইটার জন্যই, এই যে চুরি হয়েছে কি হয়নি এটা জানার জন্য কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টটা দরকার। তুমি যদি ম্যানুয়াল কাউন্ট না করে, দেখো সিস্টেম কি করবে, সিস্টেম তুমি যখন কোনো কিছু কিনছো তখনই সিস্টেম ওখান থেকে মাইনাস করছে। 8টা কুর্তি যে কালকে বিক্রি হয়েছে, 8টা কুর্তি বিল হয়েছে বলে কিন্তু সিস্টেম থেকে 8টা কুর্তি মাইনাস গেছে। 2টো কুর্তি বিল হয়নি কারণ 2টো কুর্তি চুরি গেছে, চুরি হওয়ার বিল হয়নি, তার মানে সিস্টেম থেকে মাইনাস যায়নি। কিন্তু প্র্যাকটিক্যালি তো ওখানে নেই না, প্র্যাকটিক্যালি তো নেই ওটা। আর প্র্যাকটিক্যালটা আসলে তোমার সিস্টেমে আছে বলে যে তোমার কি সব ঝামেলা শেষ, তা তো না। সিস্টেম তো রিয়েলিটি না। রিয়েলিটি কি? রিয়েলিটি আমি যে হাতে কত দেখছি। ঠিক আছে, তো এটাই। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, ধরুন আমি একটা টি শার্ট কিনেছি, এবার হুম। টি শার্টটা কেনার পরে দেখা যাচ্ছে আমার কাছে বাজেট মানে বিলও হয়ে গেছে। হুম। বিল হওয়ার পরে কোনো রকম ভুলবশত দেখা যাচ্ছে যে কাস্টমারের কাছে সেই এটা নেই, টাকাটা নেই, হুম। বা সেই মুহূর্তে সে দিতে পারছে না বা পরবর্তীকালে দেবে। ওই মুহূর্তে মানে যে ক্যাশে আছে তার কি করণীয় সেটা আর কি। প্রথমত ভুলটা ক্যাশিয়ার করেছে। ঠিক আছে, কারণ আমাদের নিয়মই ছিল কাস্টমার পুরো টাকাটা আমার হাতে পে করবে, তারপরে আমি বিল বার করব, এটাই নিয়ম। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। কাস্টমার টাকা না দিলে আমি দিতে পারি না। মানে তুমি যদি আমাকে 10 পয়সাও কম, 10 পয়সা না, ধরো 1 টাকাও যদি কম দাও না, বিল বার হবে না। মানে জিনিসটা কি, তুমি আমাকে যত টাকা দিচ্ছ আমি তত টাকা টাইপ করব। তো ধরো 2,995 টাকার তোমার টোটাল বিল হয়েছে, 3-4টে জামা কিনেছে 2,995 টাকা। তুমি আমাকে 2,990 টাকা দিলে, আমার হাতে দিলে, আমি কিন্তু 2,990 টাকা লিখবো। বা যখন এন্টার মারবো না, তখন সাথে আমাকে 5 টাকা মাইনাস দেখাবে। মাইনাস মানে বিল বার হবে না। যতক্ষণ না পর্যন্ত এই 5 টাকা পুট করবো ততক্ষণ পর্যন্ত বিল বার হবেই না। তো যদি ওটা করেও থাকে, এমনও মানে তুমি যে সিচুয়েশনে বলছো সেটা হচ্ছে, তুমি আমাকে বললে যে দাদা আমি টাকা দিচ্ছি, আপনি বিলটা করুন। আমি করলাম, আমি তোমার ওই টাকা দিচ্ছি শুনে আমি আমার মতো 2,995 টাকা মেরে এন্টার মেরে দিলাম, বিল বার হয়ে গেল। বিল বার হওয়ার পরে তুমি দেখছো তোমাকে 2,995 টাকা নেই, 2,500 টাকা মতো আছে। এবার কি করবে? এটাই তো তোমার প্রশ্ন বেসিক্যালি। তো এই ক্ষেত্রে বিলটা ভয়েড করতে হবে, কারণ এটা তো
তো পাইকারি ছোটখাটো দোকান না যে আমি বলবো ঠিক আছে আপনি পরে দিয়ে দেবেন বা আমি আলাদা করে লিখে রাখলাম। দুটো কাজ হয়, একটা আমি বিল ভয়েড করব, আমি সাথে সাথে বিল ভয়েড করে দেবো। বিল ভয়েড বলতে বিল ক্যান্সেল করব, আমি ম্যানেজারকে ডেকে বলবো যে এর কাছে টাকা নেই, আমি তো বিল বার করে দিয়েছি, তো আপনি বিলটা ক্যান্সেল করে দিন। তো ম্যানেজার এসে তার আইডি পাসওয়ার্ড দিয়ে বিলটা ক্যান্সেল করবে, ঠিক আছে? বিলটা ক্যান্সেল হয়ে যাবে। তো টাকাটা তুমি যদি আমাকে কোনো টাকাও দাও, সে টাকাটা আমি তোমায় ফেরত দিয়ে দেবো। আরেকটা হতে পারে আমি টাকা দিয়ে দিলাম, যদি তুমি আমার পরিচিত হতো, আমি তোমার হয়ে টাকাটা দিয়ে দিলাম, তুমি আমাকে পরে টাকা দিয়ে দিলে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো, এই যে কাউন্টিং অফ স্টক, এটাই বেসিক্যালি আসল জিনিস। আচ্ছা, আর ক্লোজিং অফ স্টোর বলেছি, তাই না? ক্লোজিং অফ স্টোর আমি প্রথম দিনই বলেছিলাম যে স্টোর কি করে ক্লোজ করতে হয়। আচ্ছা আচ্ছা, এবারটা আমাকে এটা বলো তো কি কি হবে। মোটামুটি শেষ হয়ে গেল। দেখো আমরা তাহলে পড়লাম স্টোর, কাস্টমার ঢোকার আগে আমরা কি কি কাজ করছি, কাস্টমার ঢোকার পরে কি কি কাজ করছি কালকে পড়েছি, আর কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে আমরা কি কি কাজ করি সেটা আজকে পড়লাম, ঠিক আছে? এবার আমাকে এই দুটো কোশ্চেনের অ্যান্সার দাও তো ভেবে। কেয়ারফুল ইউজ অফ ইলেকট্রিসিটি অর এনি আদার ফর্ম অফ এনার্জি ফর রিডিউসিং কস্ট, কোনটা? মার্চেন্ডাইজ সিকিউরিটি, স্টোর ক্লোজিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, কোনটা হবে? বলো, কারো কেউ উত্তর দাও। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। এবার তাহলে বলো কি হবে, ওই দুটো কোশ্চেনের অ্যান্সারটা দাও। কেয়ারফুল ইউজ অফ ইলেকট্রিসিটি ফর অর এনি আদার ফর্ম অফ এনার্জি ফর রিডিউসিং কস্ট, মানে কেয়ারফুল ভাবে ইলেকট্রিসিটি দেখছে এবং বিভিন্ন এনার্জি ম্যানেজমেন্ট করছে যাতে খরচ কম হয়। এটা কোন ডিপার্টমেন্টে আন্ডারে পড়ছে, কোনটার সময় বলেছিলাম ইলেকট্রিসিটির কথা? কোনটার মধ্যে পড়ছে এটা? না, স্টোর ক্লোজিং তা আমি বলিনি। স্টোর ক্লোজিং আমি প্রথম দিন পড়েছিলাম, একবারও বলিনি ইলেকট্রিসিটির কথা। এনার্জি ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, হ্যাঁ। আমি তোমাদের বলেছিলাম একটা কথা যে কাস্টমাররা ঢোকার আগে সবাই একবার চক্কর দিয়ে নেয়, এইচআর দেখে নেয় যে ঠিক মতো সবাই দাঁড়িয়ে আছে কিনা, তারপর স্টোর হেড দেখে নেয় যে পুরো স্টোরটা ঠিক মতো রয়েছে কিনা। তাছাড়া ইলেকট্রিশিয়ানও দেখে নেয় যে সব জায়গায় লাইট ঠিক মতো জ্বলছে কিনা, কোনো জায়গায় এসি খারাপ আছে কিনা বা কোনো লাইট খারাপ আছে কিনা, এগুলো দেখে নেয়। তো এটা এনার্জি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আরেকটা, আচ্ছা তারপরটা বলো, হোয়াট ইজ দ্য এন্ড অফ দ্য ডে প্রসেস অফ ক্যাশ টেলিং অ্যান্ড কাউন্টিং কল্ড, দিনের শেষে যে ক্যাশ টেলিং হয় এবং কাউন্টিং হয় সেটাকে কি বলে বলো? স্যার ক্যাশিং। ক্যাশিয়ারিং? ক্যাশিয়ারি। ক্যাশিয়ারিং তো ডেলি বুক কিপিং হবে, ক্যাশিয়ারিং তো বিল করা না। এখানে দেখো ট্যালি করতে বলছে, ট্যালি কথাটাকে এই তো এইমাত্রই করালাম। ট্যালিটা কোনটা, এই দেখো, স্যার ওটা বুককিপিং হবে। হ্যাঁ বুক কিপিং, এই দেখো ক্লোজিং দ্য ক্যাশ, না না এটা 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 এটা। হ্যাঁ এই যে আহ, এই তো ফার্স্ট লাইনটা, এন্ড অফ ডে ক্যাশ টেলিং এন্ড কাউন্টিং, ঠিক আছে? তো এটা ডেইলি বুক কিপিং হবে। আচ্ছা এটা বলো, এটা কি হবে? এটা বলো। তোমাদের কোশ্চেন কিন্তু ঠিক এরকম আসবে, এই যে দেখলে না, দুটো কোশ্চেন পড়লে ঠিক এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা এটাকে মেলাও, মিলিয়ে বলো কি হবে। বলো।
স্যার একটা হচ্ছে ক্যাশিয়ারিংটা হচ্ছে রিসিভিং পেমেন্ট ইন রিটার্ন মার্চেন্ডাইজ আর সার্ভিস এটা। ওকে ওকে স্টোর ম্যানেজমেন্ট হচ্ছে স্যার ওই যে হ্যান্ডেলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স। না 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 দেখো আবার একটু পড়ে নাও একটু ভালো করে। হ্যাঁ স্যার একটু দেখুন। স্যার ডি এরটা 2 হবে। আরে মুখ দিয়ে বলো না, ডি এরটা 2 হবে। স্টোর ম্যানেজমেন্ট, হ্যাঁ মেইনটেনিং মেইনটেনিং দ্য দ্য, এক্সপিরিয়েন্স অফ দ্য ওকে ওকে হ্যাঁ। ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে প্রোটেক্টিং ওয়ানসেলফ ইন সিচুয়েশন অফ ইমার্জেন্সি। ওকে হ্যাঁ রাইট ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে হ্যান্ডলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স। একদম একদম। কারো কোনো, ঠিক স্যার এটা হ্যাঁ ঠিক আছে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে, বাবু যেটা বলেছে সেটা ঠিক আছে। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে হ্যান্ডলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স, বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে পাওয়াটাকেও হ্যান্ডলিং ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে আসে। ক্যাশিয়ারিং হচ্ছে তোমার কোথায় কোথায় কোথায়, এই যে রিসিভিং পেমেন্ট ইন রিটার্ন অফ মার্চেন্ডাইজ অর সার্ভিস বা প্রোডাক্টের পরিবর্তে তুমি টাকা দিচ্ছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে কোনো সিচুয়েশন, এমার্জেন্সি সিচুয়েশনকে মানে প্রোটেক্ট করা, ঠিক আছে। আচ্ছা, আর স্টোর ম্যানেজমেন্ট হচ্ছে মেইনটেনিং দ্য এক্সটিরিয়র অ্যান্ড দ্য ইন্টেরিয়র অফ দ্য স্টোর, ঠিক আছে। এবার আমরা করব সিএসএম। আমি বারবার তোমাদেরকে বলছিলাম যে আমি বারবার তোমাদের সেলস পার্সন হিসেবে বলছি, সেলসম্যান বা সেলস পার্সন, এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না। যারা কাউন্টারে থাকে না, শপার স্টপ বা প্যান্টালুন, বিগ বাজার, এখানে যারা কাউন্টারে থাকে তারা বেসিক্যালি সেলস অ্যাসোসিয়েট হয়, তাদেরকে সংক্ষেপে বলে সিএসএ, ঠিক আছে। এটা দেখো, সিএস এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট। কাস্টমার সেলস অ্যাসোসিয়েট তাদেরকে সিএসএ বলা হয়, হ্যাঁ, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বলা হয়, বা কাস্টমার সেলস এক্সিকিউটিভ বলে হয়, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বা কাস্টমার সেলস এক্সিকিউটিভ, এটা বলা হয়, ঠিক আছে। এদের কাজ কি থাকে? তো বেসিক্যালি এটাই বলা হয়, আমি যাকে আমরা বলছি সেলস পার্সন তাদেরকে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বলা হয়। এটা মাথায় রেখো, কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। বা বললো সিএসএ ফুল ফর্ম কি, বা তিনটে ফুল ফর্ম দিয়ে দিল, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট, কাস্টমার সেলিং অ্যাসোসিয়েট, কাস্টমার সেলস এক্সিকিউটিভ, কনজিউমার সেলস এক্সিকিউটিভ, এভাবে তিনটে বা চারটে দিয়ে দিল, তোমাদের টিক দিতে হবে কাস্টমার সেলস অ্যাসোসিয়েটে, ঠিক আছে, এভাবে দিল। ওকে, তো এবারটা আমাকে বলো ওদের কাজ কি হয় অ্যাকচুয়ালি, কাস্টমার সেলস অ্যাসোসিয়েটের কাজ কি, কেউ বলতে পারবে ঠিক মতো কাজ কি হয় এক্স্যাক্টলি? তোমরা আন্দাজে বলতে পারবে কি? আমি শেখাইনি, আমি জানি কিছু, আমি কিছুই বলিনি, বাট তোমাদের কোনো আন্দাজ আছে কি কাস্টমার সেলস অ্যাসোসিয়েটের কাজ কি হয়? তোমরা তো বিভিন্ন শপিং মলে গেছো, বিভিন্ন সেল দোকানে গেছো, তোমরা ওদের সাথে কথা বলেছো, ওদের বেসিক্যালি কাজ কি কি হয় বলো, আন্দাজ করো। কোম্পানির প্রোডাক্টকে অ্যাসোসিয়েট কোম্পানির প্রোডাক্টকে কাস্টমারের কাছে সেল করা, এট এনি হাউ। না না, অ্যাট এনি হাউ না, মানে কাস্টমার কিনবে না, আমি কাস্টমারের উপর গলার উপর পা দিয়ে বলবো যে কিনতেই হবে? এনি হাউ আবার কি কথা? এনি হাউ না, আমাকে কাস্টমারের প্রয়োজন বুঝে কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, ঠিক আছে। এক মিনিট। আচ্ছা, তো ওদের কাজ কি থাকে বেসিক্যালি? কাস্টমারকে এই ফার্স্ট কাজ ওদের থাকে সেল করা, ওই যে মেকিং এ সেল বলেছিলাম না, এটাই বেসিক্যালি সেলস অ্যাসোসিয়েটের কাজ। তো কি জিনিসটা কি করে করবে, সেলসটা কি করে করবে? দেখো, প্রথমে কাস্টমারদেরকে এঙ্গেজ করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি এজ এ সেলস অ্যাসোসিয়েট দাঁড়িয়ে আছি, সজল আর দিগন্ত রাস্তা বলছি, ওই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার যে কাউন্টারের সামনে যে ছোট ছোট লাইনটা রয়েছে, লাইন বরাবর লেন বরাবর হেঁটে যাচ্ছে। পাশে আরো অনেক কাউন্টার, ধরো আমার পাশে তাপসের কাউন্টার আছে, তার পাশে অঞ্জনী কাউন্টার আছে, তার পাশে নবমিতা কাউন্টার, যেভাবে রয়েছে। এটা প্রত্যেকটা কাউন্টারে তারা নিজেদের যে সেলস পার্সন তারা রয়েছে, অ্যাসোসিয়েট রয়েছে, আমি রয়েছে। ওটা সজল বা দিগন্ত হয়তো তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমি ওদের সামনে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আমি বললাম যে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, আপনার কি লাগবে
বা হাউ মে হেল্প ইউ স্যার। সজল বললো যে আমি একটা জামা দেখতে এসেছি। বা সাপোজ নবমিতা যাচ্ছে, নবমিতা বললো যে আমি একটা কুর্তি দেখবো। তো এই যে আমি ওকে গুড মর্নিং উইশ করলাম বা গুড আফটারনুন উইশ করলাম না, যখনই উইশ করলাম তখন কিন্তু কাস্টমার পুরো আমার হয়ে গেল। মানে রিটেলে একটা অঘোষিত নিয়ম আছে যে প্রথম যে কাস্টমারকে যে গ্রিট করবে, এটাকে গ্রিট বলে, যে আমি গুড আফটারনুন বললাম বা তোমাদের যেমন শুরুতে গুড আফটারনুন বলি বা গুড ইভিনিং বলি, এটা গ্রিট করা বলি। তো এই যে প্রথমে আমি যে গ্রিট করলাম, এটা কিন্তু অন্য কেউ যে, মানে দেখো অঞ্জন রয়েছে, তারপরে তাপস রয়েছে আমার আশেপাশে, ওরা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু নবমী থেকে যে আর গুড আফটারনুন বলবে না, কারণ ওরা দেখলো যে আমি যে প্রথমে নবমিতাকে গুড আফটারনুন বলেছি বা আমি গ্রিট করেছি। এবার নবমিতা বললো, আমি বললাম যে ম্যাম আপনি কি লাগবে। নবমিতা বললো যে আমার একটা কুর্তি খুঁজছি, ভালো একটা কুর্তি, সেটা দেখতে চাইছি। তো আমার সাপোজ ধরো আমার কুর্তি কাউন্টার, আমার একটা কুর্তি কাউন্টার রয়েছে আমার কাউন্টার। তো আমি তখন বললাম যে, ঠিক আছে ম্যাম আপনি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে, আপনি আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো ও আমার সাথে আসলো। এবার আমি ওকে আমার কাউন্টারে ঢুকে নিলাম। তার মানে কি? তার মানে আমি ওকে পুরো গ্র্যাব করে নিলাম, তাই না? আমি ওকে পুরো ক্যাপচার করে নিলাম। যতক্ষণ না আমি ছাড়বো ততক্ষণ কিন্তু অঞ্জন বা তাপস কিন্তু কোনো সময় আসতে পারবে না। মানে এসে আমার উপর দিয়ে তোমাকে নবমিতাকে হয়তো বলতে পারে না, ম্যাম আসুন আমার আমার কাউন্টারে আসুন, আমি দেখাচ্ছি, এটা বলবে না, কারণ নবমিতাকে আমি প্রথমে এঙ্গেজ করেছি। এটা এটা অবশ্যই নিয়ম ছিল, এটা কোনো লেখা নেই কোথাও, বাট এটা আমরা মানতাম, যতদিন কাজ করেছি আমরা মেনেছি এটা। তো এবারটা নবমিতা সাপোজ ৩-৪ দিন আগে ও একটা বিয়ে বাড়িতে গেছিল। বিয়ে বাড়িতে যে একজনকে, একটা মেয়েকে বা ওর কোনো বান্ধবীকে দেখেছে ও একটা কুর্তি পরে থাকতে, একটা হলুদ রঙের কুর্তি, হয়তো একটা পাখি আঁকা রয়েছে, লং লং ড্রেসের পাখি আঁকা হলুদ রঙের কুর্তি, এটা ফুল হাতা, হ্যাঁ এরকম একটা কুর্তিও দেখেছে। এবারটা নবমিতা যখন আমরা কাউন্টারে আমি নিয়ে আসি, নবমিতা বললাম ম্যাম আপনার কি কি কুর্তি লাগবে। তো ও ম্যাম আপনার কি লাগবে, ও কিন্তু নবমিতা কিন্তু আমাকে বলবে যে আমাকে কুর্তি দেখান, ভালো একটা কুর্তি দেখান, ঠিক আছে, কুর্তি কুর্তি দেখতে এসেছে। ও কিন্তু এটা বলবে, ও কিন্তু একবারও বলবে না যে আমার একটা লং ড্রেস, আমার একটা লং কুর্তি লাগবে যেটা ফুল হাতা, যেটায় হলুদ কালারের রয়েছে এবং যেটাতে পাখি আঁকা রয়েছে, এরকম একটা কুর্তি। ও কিন্তু এত কিছু বলবে না আমাকে, ও প্রথমে বলবে একটা কুর্তি দেখান, ভালো একটা কুর্তি দেখতে এসেছে। এবার দেখো আমার কাউন্টারে ধরো 500টা আমার কুর্তি রয়েছে, আমার কাউন্টারে 500টা কুর্তি রয়েছে। এবারটা আমি দেখো কাজ না দু রকম ভাবে হয়, একটা হার্ড ওয়ার্ক, একটা স্মার্ট ওয়ার্ক। এবারটা নবমিতাকে আমি দুটোই কিন্তু কাজ, হার্ড ওয়ার্কও একটা কাজ, মানে তুমি কাজ করছো, স্মার্ট ওয়ার্কও তুমি কাজ করছো। দেখো এবার এখান থেকে আমি দুভাবে নবমিতাকে হ্যান্ডেল করতে পারি। প্রথমত নবমিতা বললো আমি কুর্তি দেখান, আমি কি করলাম, আমি আর কোনো কিছু না বলে নবমিতাকে আমার কাউন্টারে যত কুর্তি আছে 500টা কুর্তি পরপর আমি ওকে দেখানো শুরু করলাম। 500টা কুর্তি দেখলাম, প্রায় 1-1.5 ঘন্টা ওর পেছনে খরচ করলাম। 1-1.5 ঘন্টা পরে নবমিতার 3টে কুর্তি হতে পছন্দ হলো 500 থেকে, ওটা 3টে কুর্তি নিয়ে ও ট্রায়াল করলো, ট্রায়াল করার পরে ও একটা কুর্তি পছন্দ হলো, ও বিল করে চলে গেল। আমি কাজ করলাম, আমি কাস্টমার ডিলিং করেছি, কাস্টমার কাছে সেলও করেছি, কোনো অসুবিধা নেই। আর স্মার্ট ওয়ার্ক কোনটা হয়, স্মার্ট ওয়ার্ক হচ্ছে নবমিতাকে বারবার প্রশ্ন করা, বিভিন্ন প্রশ্ন করা। কিরম প্রশ্ন, কোনো পার্সোনাল কোশ্চেন না, হ্যাঁ কিরম প্রশ্ন, তার প্রোডাক্ট সম্পর্কিত প্রশ্ন। দেখো নবমিতার মাথায় কিন্তু রয়েছে ওই যে কুর্তিটা ও যেটা দেখেছে সেটাও কিন্তু ওর মাথায় ছেপে আছে, ও সেরকম ভাবে অ্যাকচুয়ালি চাইছে, মনে মনে সেটাই চাইছে, ওরকম কুর্তি চাইছে। তো ওকে প্রশ্ন করতে হবে কিরম টাইপের, যে ম্যাম আপনি কি টাইপের কুর্তি খুঁজছেন, না সরি ম্যাম আপনি কি অফিস পারপাসে খুঁজছেন, মানে আপনি কি কোনো পার্টি ওয়্যার খুঁজছেন নাকি ঘরে পরার কুর্তি খুঁজছেন। কুর্তি ঘরেও পরে না অনেকে। তো নবমিতা হয়তো বললো যে না একটু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো কোনো কুর্তি খুঁজছে, ঠিক আছে। ধরো আমার 500টা কুর্তি ছিল, তো আমি তোমাকে বলেছিলাম 500 থেকে হয়তো 300টা কুর্তি হচ্ছে পার্টি ওয়্যার বা বাইরে ঘোরার কুর্তি। তো আমার 200 থেকে কিন্তু মানে এক ধাক্কায় ওর একটা প্রশ্নের জন্য আমার কিন্তু 200টা কুর্তি মাইনাস হয়ে গেল, 200 কুর্তি দেখানোর দরকারই নেই নবমিতাকে। তারপরে আমি জিজ্ঞেস করলাম ম্যাম আপনি কি লং কুর্তি চাইছেন না শর্ট না মিডিয়াম কুর্তি চাইছেন। ও বললো লং কুর্তি। 300 থেকে আমার এক ধাক্কায় 100 হয়তো 150তে নেমে আসলো, 150টা আমার কাছে লং কুর্তি আছে। এবারটা নবমিতা বললাম যে ম্যাম আপনি কি ফুল স্লিভ নেবেন না হাফ স্লিভ না স্লিভলেস। ও বললো যে ফুল স্লিভ নেবো। 150 থেকে এক ধাক্কায় 100তে নেমে আসলো, 100টা আমার কাছে
লং লং স্লিভের কুর্তি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি নমিতাকে বললাম যে ম্যাম কি কালারে দেখাবো। নমিতা বললো যে হলুদ কালারের মধ্যে দেখান। হলুদ কালারের কুর্তি আমার কাছে হয়তো 30টা আছে, 100টার মধ্যে 30টা আমার কাছে হলুদ কালারের কুর্তি আছে। এবার আমি বললাম যে ম্যাম আর কি ম্যাম আপনার বাজেট কত, কেমন বাজেটের আছে ম্যাম, আপনার বাজেট রেঞ্জটা যদি বলেন তো ভালো হয় ম্যাম। ও নমিতা বলে যে 1200-র মধ্যে। 30টার মধ্যে হয়তো আমার কাছে 10টা এরকম কুর্তি আছে যেটা 1200 টাকার মধ্যে আছে। এবার কি করলাম আমি 10টা কুর্তি ওকে দেখালাম। ও 10টা কুর্তির মধ্যে ও 3-4টে কুর্তি ও পছন্দ করলো। ওখানেও কিন্তু 3টে বা 4টে কুর্তি পছন্দ করেছিল, ট্রায়াল করলো, একটা কুর্তি পছন্দ করেছিল। এখানেও নবমিতা কি করলো, 3টে বা 4টে কুর্তি নিল, ট্রায়াল করলো, একটা কুর্তি পছন্দ হলো, ও নিয়ে বেরিয়ে গেল। আমার হার্ডলি কত সময় খরচ হলো? হার্ডলি 15 মিনিট খরচ হলো বা 10 মিনিট খরচ হলো, ঠিক আছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমি কাস্টমার ডিল করলাম, দুটো ক্ষেত্রে আমি কাস্টমারকে কিছু না কিছু সেল করলাম। বাট একটা জায়গায় আমার সেল করতে সময় লেগেছে 1-1.5 ঘন্টা, এক জায়গায় সেল করতে সময় লাগলো 15 মিনিট বা 10 মিনিট। তো বোঝা গেছে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের পার্থক্য। এটা কিন্তু রিটেলের খুবই গুরুত্বপূর্ণ। রিটেলে আমাদের প্রথমেই বলা থাকতো যে আগে কাস্টমারকে কোশ্চেন করবো। হ্যাঁ, এমন না যে আমি নমিতে করছি ম্যাম আপনার ফোন নাম্বার কি, ম্যাম আপনার বাড়িতে কে কে আছে, এরম টাইপের কোনো কোশ্চেন না, এরম টাইপের কোশ্চেন একদম করা যাবে না। এরম টাইপের কোশ্চেন করতে হবে যেগুলো রিলেটেড, মানে প্রোডাক্টের সম্পর্কে লিঙ্ক করা যায়, ঠিক আছে। এরম টাইপের কোশ্চেন অবভিয়াসলি নমিতাকে করতে পারবো। যেমন দেখবে তোমরা অনেক যারা ধরো টিভি কিনতে গেছো তুমি, তখন কিন্তু শোনে যে স্যার আপনার রুমটা কত বড়। এটা কোনো পার্সোনাল কোশ্চেন না, কারণ টিভি যারা বিক্রি করে তাদের কাছে শুনতে হয় এটা। কারণ দেখা গেলো তোমার ঘর 10 ফুট বাই 10 ফুট, অনেক ছোট ঘর, হ্যাঁ অনেক ছোট, 12 বাই 12 বা 10 10 বাই 11 এরকম ঘর। তুমি কিনতে যাচ্ছ কি 56 ইঞ্চির টিভি বা 70 ইঞ্চির টিভি। তো তোমার 1 বছরের মধ্যে তোমার চোখ খারাপ হয়ে যাবে, কারণ অত হাই রেঞ্জের টিভি যদি কেনো তুমি অত ছোট ঘরের মধ্যে, চোখ টিকবে না। তো ওই জন্য শুনতে হয়, কাস্টমারটা এগুলো বুঝবে না যে কত ইঞ্চি টিভি কেনা ভালো। কিন্তু সেলস তোমার জানা উচিত যে কোন ঘরের মাপে কোন টিভি তুমি বিক্রি করবে। তো কাস্টমার আমরা শুনতাম যে আমি যখন কাজ করতাম ক্যাপিটালে, তখন শুনতাম যে স্যার কত আপনার রুমের সাইজটা কত একটু বললে ভালো হয়, তাহলে সেই হিসেবে আমরা টিভি দেখাবো। তো এটা শুনতাম। বা হয়তো তুমি ফ্রিজ কিনতে এসেছো, তখন আমরা শুনতে হবে যে আপনার ঘরে কজন ফ্যামিলি মেম্বার। তুমি হয়তো ওয়ান ডোর ফ্রিজ খুঁজছো ছোট, হ্যাঁ 280 লিটারের ওয়ান ডোর ফ্রিজ খুঁজছো, এদিকে তোমার ঘরের মেম্বার হচ্ছে 6 জন। হ্যাঁ, তো তোমাদের কিন্তু টিকবে না, মানে টিকবে না বলতে অত ছোট ফ্রিজে হবে না, তোমাকে মিনিমাম 380 420 এরকম লিটারের ফ্রিজ নিতে হবে এবং ডবল ডোর নিতে হবে। সিঙ্গেল ডোরে তুমি 6 জনকে ম্যানেজ করতে পারবে না। ও প্রথম প্রথম 1-2 দিন ঠিক থাকবে, তারপর দেখবে যে তো পুরো ভরে যাচ্ছে, রাখার জায়গা হচ্ছে না প্রোডাক্ট। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো শুনতে হয়, ঠিক আছে। তো বুঝতে পেরেছ জিনিসটা? যা যা বলেছি, কোনো প্রশ্ন আছে কারোর? কারোর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? হ্যালো? নেই স্যার। আচ্ছা, বুঝতে পারোনি নাকি কোনো প্রশ্নই নেই, সবকিছু বুঝে গেছো যতটুকু পড়িয়েছি? মেয়ে থাকলে ম্যাম বলবো আর ছেলে থাকলে স্যার বলবো। তো অবভিয়াসলি তুমি কি ছেলেকেও ম্যাম বলতে চাইছো? না স্যার, একটা তো প্রোডাক্ট বিক্রি করতে তুমি আমি তুমি ছেলে এই ম্যাম। প্রশ্ন, না তুমি এই প্রশ্নটা কেন করলে? এটা তো কোনো, না মানে তুমি কি ভেবে করলে আমাকে বলো সেটা, যে স্যার আমি এটা ভেবে আমি পুরো করেছি। স্যার, অনেকবার আপনি ম্যাম ম্যাম বলেছেন, এবারে একটা প্রোডাক্ট বিক্রি করতে এক একজনকে এতবার ম্যাম হ্যাঁ, বললে তো বলতে আর হবে না তো। কতবার কাস্টমার কে, কাস্টমার, এই যে কাস্টমার কে যে তুমি বিক্রি করলে, আমি নবমিতাকে বিক্রি করলাম, ওটা কি হলো জিনিসটা? আমার টার্গেট অ্যাচিভ হলো, সরি টার্গেট অ্যাচিভ না, আমার যে টার্গেট ছিল সেই টার্গেটের দিকে আমি এগিয়ে গেলাম একটু। 1200 টাকার টার্গেটের দিকে আমার ধরো 2 লাখ টাকা টার্গেট আছে আমার, তো 2 লাখ থেকে আমার 1200 টাকা কমে গেল ওখান থেকে। এবারে যখন আস্তে আস্তে টার্গেট অ্যাচিভ করবো, তখন কি হবে, আমার টার্গেট অ্যাচিভ করা মানে আমার ইনসেন্টিভ পাবো। ইনসেন্টিভ পাওয়া মানে কি, আমি যদি প্রতি মাসে ইনসেন্টিভ ঠিক মতো পাই, আমি যদি টার্গেট ঠিক মতো অ্যাচিভ করি, আমি যদি ওভার অ্যাচিভ করি টার্গেট,
তখন কি হবে? তখন কোম্পানি দেখবে যে এই ছেলেটা তো খুব ভালো, এই ছেলেটা প্রতি মাসে টার্গেট অ্যাচিভ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। যখন কোম্পানি দেখবে যে আমি ঠিকমতো টার্গেট অ্যাচিভ করছি, আমি ভালো কাজ করছি, তখন কোম্পানি আমাকে প্রমোশন দেবে। তো এত কিছু কিসের জন্য হচ্ছে? যে প্রমোশন, টার্গেট অ্যাচিভ, ইনসেন্টিভ পাচ্ছি, এক্সট্রা টাকা পাচ্ছি, এগুলো কার জন্য হচ্ছে? নমিতার মতো কাস্টমারদের জন্য। তো যেই কাস্টমার এখানে কি, কাস্টমার লোক কি এখানে? কাস্টমারকে টাকা পাচ্ছি না আমি, টাকাটা পাচ্ছি না, টার্গেট আছে, টার্গেটটা কি? সে টাকার উপরে আমার টার্গেট রয়েছে। তো লক্ষ্মীকে আমি কি করে, তুমি ঠাকুরকে তুমি 10 বার প্রণাম করতে পারো, তাই না? তো কাইন্ড অফ সে ঠাকুর আমার কাছে, লক্ষ্মী। কোনো কাস্টমার আমার কাছে লক্ষ্মী। তো আমি 1000বার তাকে ম্যাম বলতে পারি। এবং এবং এটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছো। এরকম আমাদেরকে যখন আমরা সবার সাথে ঢুকেছিলাম তখন বলেছিল আমাদেরকে এই কথাটা। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, আমার এখন মনে পড়ছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমাদের 14 দিন ট্রেনিং হয়েছিল, অফিসে ঢোকার পরে 14 দিন ট্রেনিং হয়েছিল। ট্রেনিং এর সময় এভাবে একজন প্রশ্ন করেছিল, স্যার এক আমি যাকে চিনি না জানি না, বা হয়তো দেখা যাচ্ছে সেই লোকটা ছেঁড়া গেঞ্জি পরে এসেছে, বা খুব নিম্ন পরিবারের লোক, দেখলে বোঝা যাচ্ছে, তাকে কি স্যার আমাকে স্যার বা ম্যাম বলে সম্বোধন করতে হবে? তো তখন আমাদেরকে বলেছিল ট্রেনিং এর সময় যে হতে পারে যে তোমার কাছে শার্ট চাইতে এসেছে সে হয়তো একটা গাড়ির ড্রাইভার, সে শার্ট কিনতে এসেছে। তখন তুমি কাজ করছো, তোমাকে স্যার বলতেই হবে। আবার ধরো তুমি অফিস ছেড়ে বেরোলে, সেই ড্রাইভারটা ওখানেই রয়েছে শার্টটা কিনে, ওখানে রয়েছে, খুব বৃষ্টি হচ্ছে, তুমি ঠিক মতো গাড়ি পাচ্ছ না, তুমি কি করলে? তুমি তখন একটা ট্যাক্সিকে ডাকলে, ওটা কিন্তু তারই ট্যাক্সি ছিল। সে তখন তোমাকে স্যার বলবে, তখন কিন্তু তুমি তাকে স্যার বলবে না, সে তোমাকে স্যার বলবে। তো যার যেই কাজ, সেই কাজের জন্য যেটা বলা উচিত তাকে সেটা বলা অবশ্যই উচিত সেটা। তো প্রথম ধাপে ছিল ওই ড্রাইভারটা ছিল তোমার কাছে লক্ষ্মী। সেকেন্ড, যখন তুমি অফিস থেকে বেরোলে বাড়ি যাওয়ার জন্য, যখন তুমি ডাকলে ট্যাক্সিটাকে, তখন কিন্তু তুমি তার কাছে লক্ষ্মী হয়ে গেলে, কারণ তুমি তখন টাকা দেবে, সে তোমাকে নিয়ে যাবে। তো স্যার বা ম্যাম অবশ্যই বলতে হবে, ঠিক আছে? সে আমি তোমার, ধরো তুমি আমাকে স্যার স্যার বলছো, আমি তোমাকে তুই তুকারি করছি, করি, কিছু যায় আসে না। আমি তোমাকে তুই তুকারি করতে পারি, তোমার নাম ধরে রাখতে পারি, তোমাকে গালাগালি দিতে পারি, যা দিতে পারি, তুমি আমার কোনো সময় স্যার স্যার ছাড়া তুমি ডাকতে পারবে না, কারণ ওটা তোমার কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে? তোমার কাজের মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো জিনিসটা কি বলতে চাইছি? যেটা তোমার কাজের মধ্যে পড়ছে, তখন যেটা তোমাকে ডাকা উচিত, আমাকে তুমি আমার সেটা বলেই ডাকবে। তারপরে তুমি আমাকে যা খুশি বলে ডাকো, কিছু আসেনি, কিন্তু সেই মুহূর্তে তুমি হয়তো সেটাই বলেই ডাকবে। বুঝতে পেরেছো? ভালো প্রশ্ন করেছো, এটা এটা অনেকেরই এই প্রশ্নটা আসে। ঠিক আছে, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, সবাই ক্যামেরা অন করো।